আসসালামু আলাইকুম। আজকে ক্যারিয়ার আড্ডায় আমি সাদ্দাম স্পিলবার্গের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার সাথে উপস্থিত আছে আমার খুব কাছের একজন ভাই মোহাম্মদ তৌহিদুল ইসলাম সোহাগ। তো আমরা আজকে কথা বলবো ওয়েব ডেভেলপমেন্টকে ক্যারিয়ার হিসেবে নেওয়াটা কতটা ফলপ্রসূ এই সময়, এবং তাছাড়া তার কিছু প্রফেশনাল লাইফের এক্সপিরিয়েন্সও আমরা শোনার চেষ্টা করব। তো আশা করি আমাদের এই প্রোগ্রামটা আপনাদের উপকারে আসবে। তো সোহাগ, কেমন আছো? সোহাগ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই, আপনাকে আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। জি, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নেটের মনে হয় একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে, ইনশাল্লাহ থাকবে না সমস্যা, আমরা ইনশাআল্লাহ। চালাই যেতে পারি। তো সোহাগ, তুমি তো সিএসসি গ্রাজুয়েট একজন, এবং তুমি পিএইচপি লারাভেল নিয়ে কাজ করতেছো একটা প্রাইভেট ফার্মে। তুমি ডেভেলপমেন্টেই আছো, জুনিয়র ডেভেলপার হিসেবে। তো এই বিষয়টা তুমি যদি আমাদেরকে একটু এই সম্পর্কে একটু গাইডলাইন দাও, যে যারা বিগিনার, যারা ওয়েব ডেভেলপমেন্টে আসতে চায়, তো আসলে তারা কিভাবে আসতে পারে সেটা যদি আমাদেরকে বলো। উম, জি, সাদ্দাম ভাই আপনাকে ধন্যবাদ। আমার আসলে লারাভেলে আসা হয়েছিল আমার ভার্সিটি লাইফ থেকেই। আমি যখন আপনার ভার্সিটির 6 সেমিস্টার শেষ করছি, তারপর থেকে মূলত আমি লারাভেলে কাজ করতেছি। ওটা ছিল মেবি লারাভেল 5। তো তখন থেকেই আর কি লারাভেলের সাথে টুকটাক পরিচয়। এবং আহ, আমি পাশাপাশি আর কি আমার মানে নিজেদের পরিচিতদের মধ্য থেকে যে কাজগুলো পাইতাম, ওইসব কাজগুলো করার চেষ্টা করতাম। এবং ভার্সিটির যে আমার ফাইনাল প্রজেক্টটা ছিল, ওটাও আর কি লারাভেলি করা ছিল। তো আচ্ছা। এটা হলো আর কি মানে প্রাথমিক একটা বিষয়। এবং শেষমেশ লারাভেলে আমার যখন পড়াশোনা শেষ হলো, তারপরেও আর কি মানে আমি যে একটা জবে জয়েন করি সেখানেও লারাভেল করছি। তো এটা আসলে আমার সেকেন্ড জব। আমি এখন যেখানে জব করছি, এখানেও আর কি মূলত লারাভেলে জব করছি, মানে কাজ করতেছি। তো সেকেন্ড জব এখানে লারাভেল ছাড়াও আর মানে কি কি জরুরি আর কি জানা, মানে সেকেন্ড জবে যেখানে কাজ করছো তুমি, তো সেখানে আর আসলে এই প্ল্যাটফর্ম ছাড়া কি আর এর সাথে অন্য কোনো কিছু ইউজ করতেছো? আসলে ভাই, আপনি তো প্রথমেই বললেন যে আসলে ওয়েব ডেভেলপমেন্ট আসলে যদি ওয়েব ডেভেলপমেন্ট মানে যদি বুঝেন যে শুধু জাস্ট একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম টাইপের একটা ওয়েবসাইট, তো এটা আসলে আসলে তেমনটা না। এটা আসলে আপনার সফটওয়্যার রিলেটেড, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্টের যে মানে ইস্যুটা, লারাভেলে কিন্তু ওই রকমই কিন্তু একটা কনসেপ্ট কিন্তু এসে যায়। কারণ আপনি যদি নর্মাল একটা ওয়েবসাইট করতেন, তো ওটা তো ওয়ার্ডপ্রেসেই পসিবল ছিল। আপনার লারাভেলে আপনাকে কেন আসতে হলো? তো আপনাকে লারাভেলে আসলে আপনি এক্সট্রা কিছু ফিচার পাবেন, যেটা আসলে আপনার ওয়েবসাইটটাকে আরো এক্সট্রা কিছু অ্যাড করতে সহযোগিতা করবে। এবং উম, ধরেন একটা ওয়েবের আপনার একটা পার্ট আছে যেখানে আর কি সফটওয়্যার রিলেটেড কোনো একটা কাজ আছে, তো সেখানে কিন্তু আপনাকে লারাভেল আপনাকে অনেক সুবিধা দিবে। তো আমি আর কি আমার কোম্পানিতে যেটা কাজ করতেছি যে মানে ওদের উম, মানে আমার কোম্পানিটা হলো একটা ফিনটেক কোম্পানি। তো ওদের আপনার অ্যাকাউন্টস এর যে ম্যানেজমেন্টের যে ব্যাপার স্যাপার গুলো আছে, আহ, তো এইসব রিলেটেডই আর কি আমাদের সফটওয়্যার গুলো আর কি আমার ডেভেলপ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি আর কি ফ্রন্টে ইউজ করি Vue.js, এবং ব্যাক এন্ডে তো লারাভেল ইউজ করি। আচ্ছা। আর এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলো তো আর কি আছে। আহ, তো এই ইয়েটার তোমার কি মনে হয় যে এখন যেখানে কাজ করতেছো এখানে তুমি আসলে ইয়ে করতে পারতেছো, যে ব্যাপারটা হচ্ছে যে তোমার যে স্কিলটা তুমি ইয়ে করছো, অর্জন করছো আর কি, তো সেটা কি আসলে ফুলফিল দিতে পারতেছো বলে মনে হয়?
আসলে ভাই এটা তো আসলে ডিপেন্ড করে। সেটা হচ্ছে আহ, মানে আমি আগে যেখানে জব করছি সেখানে অনেক কিছুই পারতাম না। তো মানে এক জায়গায় আটকে গিয়েছি, দেখছি, শিখছি। আবার এখানকার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে আবার মানে আমি এখন বর্তমানে যেখানে জব করতেছি সেখানে ওই এক্সপিরিয়েন্সটা মানে ওখানে অ্যাড করতেছি। এবং ওখান থেকেও মানে এটার আসলে কোনো শেষ নেই আসলে ওইভাবে যে আমি আটকাবো না এরকম আসলে ওই লেভেলে এখন আমি যাই নাই। আর এটা মনে হয় কোনো বড় বড় প্রোগ্রামাররাও আসলে মানে আটকে যাবে না এরকম হয় না। কিন্তু নর্মালি যদি বেসিক যদি আমি বলি যে প্রুফ টাইপের যে কোনো কাজ, এই সকল কাজে আসলে ওইভাবে আটকায় না। হুম। লজিক্যাল ব্যাপার স্যাপারে তো এটা মানে বুঝতেই পারতেছেন, এটা আসলে ডিপেন্ড করে সফটওয়্যারের উপর। আচ্ছা, তো পিএইচপির তো অনেক ফ্রেমওয়ার্ক আছে। আহ, জি। তো যেমন কোডিগনিটর আছে, সিম্ফনি, কেক পিএইচপি, জেন্ড, আরো অনেক অনেক আছে। তো জি। আসলে লারাভেলেই কেন আহ, মনে হলো যে লারাভেল নিয়েই তুমি কাজ করবা? আসলে এটা আমার মনে হওয়ার কারণ হচ্ছে আমি শুরুর দিকে কোঅর্ডিনেটর কিছুদিন করছিলাম। তো তখন আসলে কোঅর্ডিনেটর করার মতন করি নাই, মানে জাস্ট মানে আমার ফিউচারে কিছু একটা করে খাইতে হবে ওই জন্য কোঅর্ডিনেটর দু একদিন হয়তো করছি এইরকম। তো পরবর্তীতে দেখলাম যে লারাভেলের সম্বন্ধে আর কি সেই সময় দেখলাম যে প্রচুর পরিমাণে আর কি মানে ইউটিউবে ভিডিও আসতেছে, তারপর ফেসবুকেও দেখলাম যে এটা নিয়ে অনেক পোস্ট আসতেছে। তো আমি যে রিসার্চ করে লারাভেল শুরু করছি ব্যাপারটা এমন না, অনেকটা অনেকেই করতেছে, এর জন্য আমার করা। তো এইভাবে আর কি আমার লারাভেলটা স্টার্ট হয়েছিল। কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম যে লারাভেল আসলেই খুবই ভালো একটা ফ্রেমওয়ার্ক, খুবই ইউজফুল একটা ফ্রেমওয়ার্ক, খুবই লাইট একটা ফ্রেমওয়ার্ক। কারণ এদের যে আপনার লাইব্রেরি আলহামদুলিল্লাহ যথেষ্ট সমৃদ্ধ। এবং আহ, মানে আপনি জানেন যে লারাভেল মানে যে ক্রিয়েট করছে আর কি, যে বানাইছে টেলর সাহেব। তো মানে উনি তো আগে আপনার কোঅর্ডিনেটরে আপনার চাকরি করতো, সরি মানে কোঅর্ডিনেটরে আর কি উনি কাজ করতো। তো আর কি উনি কোঅর্ডিনেটর এবং আপনার সিম্ফনি যে ফ্রেমওয়ার্ক, এই দুটার আর কি সমন্বয় ঘটায় আর কি লারাভেলটা করছে। অর্থাৎ এখানে আর কি কি বলা যায়, মানে এখানকার স্ট্রাকচার এত সুন্দর। আর এটা তো এমভিসি ফ্রেমওয়ার্ক, এটা তো জানেন। তো আর কি হ্যাঁ, মানে এখানে আর কি মানে অটোমেটিক্যালি আসলে এমন কিছু ফিচার আছে যে যেগুলো আপনার কাজকে অনেক দ্রুত আগাই দিবে। যেমন ধরেন যে আপনি সেভ ফাংশন দিয়ে আপনি ডাটাবেজে ডাটা পাঠাতে পারতেছেন। একটা অল ফাংশন দিয়েই অনেক কিছু না লিখে আপনি ডাটাবেজে ডাটা পাঠাতে পারতেছেন। আপনি উম, মানে মানে এত সুন্দর রিসোর্স এখানে যে আপনার কাজকে যেমন আগাই দিবে, আপনি মানে বুঝে মজা পাবেন, আপনি অল্প পরিশ্রমে অনেক ভালো ভালো আর কি সাইট ডেভেলপ করতে পারবেন, সাইট অথবা সফটওয়্যার যাই বলে। তো এই এমভিসির কথা যখন আসলো তখন আরেকটা কথা তোমার সাথেই আমি আলোচনা করি। সেটা হচ্ছে যে এই একটা ফ্রেমওয়ার্ক শিখতে গেলে তো অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড ধারণা থাকা দরকার, তাই না? অফকোর্স। অনেকেই মনে করে যে সম্ভবত আহ, সরাসরি ফ্রেমওয়ার্ক শিখলেই মনে হয় অনেক কিছু পেরে গেল এরকম। তোমার কি মনে হয় যে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড এর ধারণা না নিয়ে এসে কি ফ্রেমওয়ার্কে আসা উচিত কিনা, মানে আগেই ফ্রেমওয়ার্ক নিয়ে পড়ে থাকা কি উচিত? এখন আমি যেটা বলবো যে আমরা কিন্তু যখন ভার্সিটিতে আর কি প্রথম পড়াশোনা শুরু করি, তখন কিন্তু আমাদের প্রথম সেমিস্টারে কিন্তু সি ছিল। তো এখন কি আপনি এটা বলবেন যে আমি আহ, মানে সি যদি না শিখতাম তাহলে অন্য অন্য ল্যাঙ্গুয়েজ বুঝতাম না? আসলে আমি ল্যাঙ্গুয়েজটা বোঝা শুরুই করছি মূলত পিএইচপি দিয়ে। তো মানে আমি আমার কথা বলতে পারি, আমি পিএইচপি তে আর কি মানে কোর যে পিএইচপি এখানে দীর্ঘ 2 বছর মানে পরিশ্রম করছি। এবং তারপরে কিন্তু আমি লারাভেলে আর কি মানে এমবিএসসি তে আপনার শিট হয়েছি। আর আপনার যখন আপনার কোর পিএইচপি তে যখন আমি কাজ করতাম তখন কিন্তু অবজেক্ট ওরিয়েন্ট আসলে ওইভাবে আমি ইউজ করি নাই। পরবর্তীতে আর কি মানে প্রায় 1 বছরের পরে আপনার ওই ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট নামে একটা ওয়েবসাইট ছিল, আপনার দেলোয়ার ভাইয়ের, আপনি হয়তো ভাইয়ের নাম শুনছেন। তো ওই ভাইয়ের মাধ্যমে আসলে মূলত ওওপি কনসেপ্টটা আমার যথেষ্ট ক্লিয়ার হয়েছে। আমি আসলে ওইভাবে বুঝতাম না ওওপি। অর্থাৎ কি বলি মানে আমাদের ভার্সিটিতে শুরুতে সি দিয়ে শুরু করছিল। তো হ্যাঁ, সি এটা তো তো প্রথমে বুঝিই নাই। তো পরবর্তীতে চলে আসতে হলো আবার আপনার সি প্লাস প্লাস। তো সি প্লাস প্লাস তো অবজেক্ট ওরিয়েন্টেড। তো সি বুঝি নাই, এখন অবজেক্ট ওরিয়েন্টেড কিভাবে বুঝবো? এই অবজেক্ট ওরিয়েন্টেড না বুঝতে বুঝতে আবার পরবর্তী সেমিস্টারে জাভা চলে আসছে। তো এক প্রকার আর কি না বোঝার মধ্যম নিয়ে গেছি,
শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া হয়েছে, এটাই। আর আপনি যেটা বললেন যে আসলে বেসিক না শিখে অবজেক্ট ওরিয়েন্টেড বা এমভিসি প্যাটার্নে আসা ঠিক কিনা, আসলে এটা কি বলি, এটা তো আসলে ঠিক বা মানে ভুল আমি ওই ফ্রেমওয়ার্কে দিকে আসা যাব ঠিক না। কিনা আসলে। কারণ এটা ফ্রেমওয়ার্ক আসলে যেহেতু ফ্রেমওয়ার্কটাই তো অবজেক্ট ওরিয়েন্টেড এর ধারণা থেকেই আসছে। আসলে কেউ যদি আমার মতে কেউ যদি ফ্রেমওয়ার্কে আসার পরে সে যদি আটকায় না যায়, তো আমি ভাববো যে তার কনসেপ্টটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এটা আসলে মানে আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ আমি ওওপি কে আর কি মানে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আর কি এক্সট্রা কোনো কিছু বলতে চাই না। এটা প্রোগ্রামিং এর নতুন সংস্করণ যদি বলেন যে হ্যাঁ, এটা প্রোগ্রামিং কে আরো সমৃদ্ধ করেছে, আরো ইউজফুল করেছে। আমার কথাটা এটাই। তো আরেকটা যেটা কি তোমার কাছে কি মনে হয় এটা যে প্রজেক্ট বেসড শেখা উচিত নাকি হচ্ছে সিনট্যাক্স তারপরে ইয়েগুলো ধরে ধরে শেখা উচিত, যে আগে এটা সিনট্যাক্স ধরে ধরে শিখবো কিভাবে ক্লাস ডিক্লেয়ার করতে হয়, কিভাবে আসলে অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়, এইভাবে লিখে লিখে আসলে শিখবো নাকি একটা ছোটখাটো প্রজেক্ট করতে করতে শিখবো? এটা মানে তোমার কাছে কি মনে হয় যে আসলে না, কোনটা আমার বেস্ট? কাছে যেটা মনে হয় যে আপনি মানে এমভিসি তে এসেই যে একটা প্রজেক্ট শুরু করবেন, ব্যাপারটা তো আর এটা না। আপনার অবশ্যই আপনি মাস্টারিং করতে পারতেছেন কিনা ব্যাপারগুলো, এবং এমভিসি জিনিসটা কি, এবং এটার ডকুমেন্টেশন গুলো কি, আসলে লারাভেল কি হয়, কেন আপনি বা লারাভেল ইউজ করবেন, এই জিনিসগুলো তো প্রাথমিক মানে মিনিমাম 15 দিন 1 মাস অথবা লারাভেলের সাথে কিছুদিন তো আপনার থাকতেই হবে। মানে হুট করে এসে আপনি যে প্রজেক্টে মানে যদি প্রজেক্ট যান, বলতে তো ছোট ছোট প্রজেক্ট, যেটা আসলে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট না, বাট যেগুলো তোমাকে ইয়ে করবে, ফেমিলার করে তুলবে। আসলে আপনি যদি সবসময় এর সাথে বেসিকে থাকেন। জি, জি, হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আপনি যদি সবসময় বেসিকেই থাকেন, তো আপনি আসলে ওখান থেকে আলটিমেটলি ওইভাবে মজা পাবেন না। তো আসলে প্রতিটা প্রোগ্রামই তো এক একটা প্রজেক্ট। যদি আপনি ক্যালকুলেটর বানান, তো হ্যাঁ, এটাই একটা প্রজেক্ট হয়ে গেল। বা আপনি যদি মানে টু ডু একটা লিস্ট বানান, তো টু ডু লিস্টেরই একটা প্রজেক্ট হয়ে গেল। আপনি যদি ডাটাবেজে একটা ডাটা পাঠাতে পারতেছেন, এটাই ধরেন যে নর্মাল ডাটা এন্ট্রি টাইপের একটা প্রজেক্ট হয়ে গেল। এবং আপনি যদি, হ্যাঁ, আপনার কথাটা একদম ঠিক আছে, কেউ যদি আপনার প্রজেক্ট বেস এইভাবে যে হ্যাঁ আমি এখন এই প্রজেক্টটা শেষ করতে, সে কিন্তু কাজ করে মজা পাবে যে হ্যাঁ আমার এই প্রজেক্টটা কি মানে আলহামদুলিল্লাহ। মানে আর সেলফ আমি এটার সাথে মোটিভেটেড হবে সে কাজটা করার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে প্রজেক্ট গুলো করতেছে, এটা যদি শুরু থেকে সে গিটে আপ দেয়, এটা কিন্তু আরো ভালো একটা ইস্যু। হ্যাঁ, কারণ মানে আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলি যে আমি অনেক কিছুই করছি, কিন্তু সেগুলো এখন আমার আর হাতে নাই। অনেক কিছুই হাতে নাই। আমি যে একজনকে একটা কিছু দেখাতে যাব, আমি আসলে ওইভাবে দেখাতে পারি না। যেমন আমি আমার কোম্পানির ওয়েবসাইট ডেভেলপ করছি, আমি এখন লিঙ্কটা দিতে পারতেছি, কিন্তু কোম্পানির যে ওই রিসোর্সটা, আসলে এখানে কোম্পানির রিসোর্সটা আমি গিটহাবে দিব না, কিন্তু আমার যে পার্সোনাল কিছু কাজ ছিল এগুলো কিন্তু গিটহাবে প্রথমে দেওয়ার দরকার ছিল। হয়তো বা আমি ওই জিনিসগুলো আজকে থাকলে হয়তো আমি আরো অনেক মানে যেটা অ্যাডভান্সে যেতে পারতাম। পোর্টফোলিও হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, আসলে মানে আপনাকে একজন মানুষ চিনবে কিভাবে? আপনার পোর্টফোলিও দেখে তো চিনবে। হ্যাঁ, আর মানে আমাদের প্রোগ্রামিং সেক্টরে তো আর কি মানে GitHub এ আ দেখে আসলে মূলত GitHub তারপরে অথবা হচ্ছে LinkedIn। লিঙ্কডইন প্রোফাইল জি, 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 মাধ্যমেও চেনার একটা সুযোগ থাকে। জি। তো এগুলো তো আমরা বেশ অ্যাডভান্স কিছু আলোচনা হলো যে ফ্রেমওয়ার্ক এর ব্যাপারে। তো যদি এখানে আমরা যদি বলি যে ক্যারিয়ার শুরু করতে চাই, যদি কেউ ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চায়, তো তাকে আসলে আমরা কি কি গাইডলাইন দিতে পারি যে কোনটার প্রতি আসলেই এভাবে আসা উচিত? জি। আমি এই জায়গাতে বলবো যে এখানে কেউ যদি ভাবে এখানে অনেক টাকা ইনকাম করা যায় এই জন্য আসবে, তো সে কিন্তু একটা পর্যায়ে যে বড় রকমের একটা টাকা খাবে। হ্যাঁ, কারণ আমি এই ওয়েব ডেভেলপমেন্ট বলেন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, এই সেক্টরে আসতে হলো আমি আমার ভালো থাকা থেকে, আমার ভালোবাসা থেকে এবং ভালো লাগা থেকে। মানে এই জিনিসগুলো করে আমি খুব মজা পাই, এবং আমার অনেক কিউরিসিটি কাজ করে এই জিনিসগুলো প্রতি। তো আমার মতে এখানে টাকা আছে বলে যে আপনি এখানে কাজ করবেন ব্যাপারটা এমন না। আপনার এখানে প্রথমেই যেটা থাকতে হবে সেটা হলো ভালোবাসা এবং এটার উপর তাওয়াক্কুল, মানে প্রতিনিয়ত লেগে থাকা।
এই জিনিসটা হ্যাঁ, সব কাজে আহ, লেগে থাকতে হয়। হ্যাঁ সেটাই। আপনি এখানে যদি লেগে না থাকেন, তো আমি যতই বলি যে আপনি এইভাবে যান, এটা আসলে আলটিমেটলি ওইভাবে কাজ করবে না। আপনার প্রথম জিনিসটাই হলো যে এটার প্রতি ভালোবাসা থাকতে হবে। আর তারপর থেকে আপনি জিনিসটা স্টার্ট করবেন, এবং স্টার্ট করার পরে আপনি অনেক জায়গায় আটকায় যাবেন। কিন্তু এখানে আমি একটা জিনিস বলতে চাই, আপনি কাজটা অফ করবেন না। কারণ আমি যখন প্রথমে এইচটিএমএল শুরু করি, আমার মানে এখনো সেই কথাটা মনে হয়, আমি ইমেজ ডিসপ্লে করতে পারতেছিলাম না। তো আমার চোখ দিয়ে মনে হয় একটু পানিও পানিও বের হয়ে গেছিল যে আমি ইমেজ কেন বের করতে পারছি না। তো পরে আর কি আমার যে রুমমেট ছিল উনি আমাকে হেল্প করে আর কি ইমেজটা আর কি অ্যাড করে দিয়েছিল। আমার সেই কথা এখনো মনে আছে। কিন্তু আমি কিন্তু আমি জাস্ট এইচটিএমএল এর কথা বলতেছি, তারপরে তো আরো অনেক স্টেপ আছে। তো আপনি ব্যাপক পরিমাণে আটকায় যাবেন। কিন্তু আপনি যদি রিয়েলি এই সেক্টরকে ভালো বেসে থাকেন, আপনি কিন্তু ব্যাক করবেন না। তো এভাবে আসলে শুরু করা উচিত। আর একটা পর্যায়ে দেখবেন যে আপনি ডিপলি এত সুন্দরভাবে ঢুকে গেছেন এটার মধ্যে, যে তখন আর কি আপনাকে আর কোনো সাজেশন লাগবে বলে আমার মনে হয় না। তখন অটোমেটিক আপনি আপনারটা বেছে নিতে পারবেন। তো এখন মানুষকে তুমি কি বলবা যে কোন ইনস্টিটিউট থেকে কোর্স করবে, নাকি কোথা থেকে আর কি মানুষজন শুরু করতে পারে? তোমার কি মনে হয়? আসলে ভাইয়া এটা তো ডিপেন্ড করে, কারণ আমি এরকমও দেখছি যে সিএসসি তে পড়ে নাই, নন সিএসসি ব্যাকগ্রাউন্ডে প্রোগ্রামিং রিলেটেড অনেক ভালো করতেছে। আমাদের বড় ভাইদেরও দেখি, আপনিও অনেক বড় ভাইদের চিনেন, আহ, যে যারা আসলে সিএসসি তে পড়তে হয়নি তাদের। তো এখানে বলবো যে হ্যাঁ অবশ্যই একাডেমিক গাইডে যদি চলেন এটা অবশ্যই ভালো। কিন্তু নেটে এখন বর্তমানে মানে ব্যাপক পরিমাণে রিসোর্স আছে, ইউটিউবে অনেক রিসোর্স আছে, আপনি এইসব দিয়েও যদি চান এখান থেকেও শিখতে পারেন। আর যদি কোনো ইনস্টিটিউট পান যে হ্যাঁ আমি ওনাদের চিনি, ওনাদের গাইডলাইনে গেলে আমি ভালো করবো, তো এটা আমি আসলে মানে ওইভাবে না করবো না। হ্যাঁ, গুগলে সার্চ দিলে কিংবা ইউটিউবে ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সার্চ দিলে কিন্তু অনেক পাওয়া যায়। প্লাস যারা ওয়েব ডিজাইন পারে মোটামুটি, যারা কোনো ফ্রেমওয়ার্ক শিখতে চায় কিংবা পিএইচপি শিখতে চায়, এটাও কিন্তু ইউটিউবে আজকাল সার্চ দিলে অ্যাভেলেবেল রিসোর্স আছে আমার হ্যাঁ। জানা জি। মতে। আর তাছাড়া আসলে কিন্তু বেশ কিছু ভালো ভালো ওয়েবসাইট আছে, যেমন ডাব্লিউ3 সহ আরো অনেক কিছু, যেখান থেকে কিন্তু মানে বেসিকটা শুরু করা খুবই ইজি। একদম। জি সাদ্দাম ভাই, আমি আপনার সাথে পুরোপুরি একমত। আপনি একটু আগে যে একটা ওয়েবসাইটের নাম বললেন ডাব্লিউ3 স্কুল, এটা আসলে মানে আমার শুরুটা আসলে ডাব্লিউ3 স্কুল দিয়ে হয়েছিল। তো কেউ যদি বলে যে ভাই আমি কিভাবে শিখবো, তো আমি তাকে বলবো যে তুমি ডাব্লিউ3 স্কুলে যাও। ওখানে ওরা অলরেডি একটা ক্যাটাগরি দিয়ে দিয়েছে যে আপনি, তো আপনি যদি ওই ক্যাটাগরি ওয়াইজও যদি চলেন, তো আসলে আমি যদি মানে আমি যেটা মনে করি যে এটা যথেষ্ট, তার মানে এটা যথেষ্ট। ডাব্লিউ3 স্কুলে যে ক্যাটাগরি বা যে গাইডলাইন আছে ওইটা ধরে আগালেও মানে অনেকটা বেসিক ক্লিয়ার হয়ে যাবে, তাই তো? হ্যাঁ অবশ্যই, আসলে ডাব্লিউ3 স্কুলটা আসলে এক ধরনের ইনস্টিটিউটের মতনই কাজ করে। হ্যাঁ, এখানে আমি যেটা বলবো যে মানে PHP.NET এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে ডকুমেন্টেশনে গেলে, যেমন আমরা বেসিক লেভেলে যারা আছি বা বিজ্ঞানের লেভেলে আছে যারা, তো মানে তা আমরা মানে আমরা যেমন অতটা বুঝবো না, আবার জাভা স্ক্রিপ্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা ওখানে গেলে হয়তো বা ওইভাবে জিনিসগুলো বুঝে উঠতে পারবো না। কিন্তু আপনি যদি সেম জিনিসটাই ডাব্লিউ3 স্কুলে দেখেন, আপনি কিন্তু মানে যথেষ্ট ক্লিয়ার হবেন, কারণ ওরা বিগিনার থেকে শুরু করে আস্তে 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 আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে পরবর্তীতে আসলে কারো হাত আপনাকে ধরতে হবে না, ওরা আপনাকে অটোমেটিক্যালি ওইভাবে কানেক্টেড করে দিবে। তোমার ধন্যবাদ তোমার এই আলোচনার জন্য। তো এখন তোমার কি মনে হয় যে এই সেক্টর থেকে আয় ইনকাম করার জন্য তুমি কি কি সাজেস্ট করবা, কিভাবে আগানোর জন্য বলবা, লোকালি, ইন্টারনেট? জি আসলে এই কথাটা অনেকেই বলে, আপনার কারণ সবাই তো ফ্রিল্যান্সার তো আসলে অনেকেই টাকা কাজ ইনকাম করতে। করতে চায়। যে অবশ্যই আসলে টাকা ছাড়া তো আমরা এখানে কেউ কাজ করতাম না, যতই ভালোবাসা বলেন আর যাই বলেন, টাকা আছে বলে তো এখানে কাজ করতেছি। এবং মানে আমাদের তো কর্ম করেই খেতে হবে, এটা আমরা যেহেতু একটা কর্ম হিসেবে নিচ্ছি, তো টাকার বিষয়টা তো অবশ্যই থাকবে এখানে। টাকা চায় না আমি আসলে এটা বলতে চাই না, এবং আমি সাথে এটাও বলতে চাই যে আপনারা
মানে একটা প্রজেক্ট করে দিবেন, অবশ্যই সেটা যে ন্যায্য মূল্য আপনারা সেটা নিবেন। কখনোই আসলে মানে মার্কেটটাকে নষ্ট করার চেষ্টা করবেন না। এটা অনেকেই করে। ফিউ এবং করে দেওয়া উচিত না। না, এটা আপনি কেন করে দিবেন? এটা তো দেওয়া উচিত না আসলে। এভাবে তো করে দেওয়া উচিত না। আর আপনি যেটা বললেন যে এখানে টাকা কিভাবে ইনকাম করতে পারবেন, আপনি লোকালি অনেক কাজ পাবেন। কারণ আমি এমন কোনো মানুষ দেখিনি যে তার মানে যার কাছে এমন কোনো অফার আসে নাই যে আমাকে একটা ওয়েবসাইট বানায় দাও। আমরা সিএসসি রিলেটেড যারা কাজ করি বা আমরা এই পেলেজে যারা আছি, তো অটোমেটিক কিন্তু লোকালি অনেক কাজ পাওয়া যায়। আবার বড় ভাইদের সাথেও যদি আমাদের কানেক্ট থাকে, তো ওনাদের হাত থেকেও কিন্তু আমরা লোকালি অনেক কাজ পেতে পারি। এটা হলো প্রথম আর স্টেপ। জবের ক্ষেত্রে, জব অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে হ্যাঁ, আচ্ছা, জব এপ্লাই ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে রেফারেন্সটা খুব ভালো কাজ করে। মানে অনেকেই বলে যে ভাই বাংলাদেশে রেফারেন্স ছাড়া জব হয় না। এটা আসলে বাংলাদেশে না। এটা ওয়ার্ল্ড ওয়াইজই ব্যাপারটা এরকম। আপনি যদি গুগলও যদি ধরেন, এখানেও কিন্তু একটা রেফারেন্সের কারণ ব্যাপার-স্যাপার থেকে এখন তো যায়। হাজার হাজার সিভি জমা পড়ে, সেখান থেকে আসলে যোগ্য লোক খুঁজে বের করে নিয়ে আসাটাও কঠিন। এক আর হাজার আমি লোককে তো আর ইন্টারভিউ নিয়ে আসতে হবে না। সেটাই। আর হ্যাঁ, এই ক্ষেত্রে এটাও বলতে চাই যে ভাই আমার তো কেউ নাই। আসলে এটা আসলে একটা ভুল কথা। আপনি ইন্টারনেট বেস একটা আপনার নিজের কাজ করতেছেন। কিন্তু সেখানকার কমিউনিটির সাথে আপনার যোগাযোগ থাকবে না। এটা আসলে হতে পারে না। এখানে আসলে পুরো ব্যাপারটা আসলে আপনার হেল্প মোডে চলতে হবে যে আপনি একজনকে হেল্প করবেন, ও আপনাকে হেল্প করবে। এভাবে আসলে কমিউনিটিটা এমনভাবে মানে কানেক্টেড মানে যে একটা আপনার জব নিয়ে আল্টিমেটলি চিন্তা নেটওয়ার্ক করতে হবে না। বিল্ড করতে হবে, পার্সোনাল জি, নেটওয়ার্ক। জি, জি। তো আর ইন্টারন্যাশনালি আছে হচ্ছে ফাইবার আছে, তারপরে ফরেস্টেও প্রোডাক্ট তৈরি করে এটা অ্যাপ্রুভ করে সেল করা যায়। প্লাস ওই জিনিসটাই আবার পোর্টফোলিও হিসেবে কাজ করে জবের রাসু জন্য। ভাই একটু পরে। তো এভাবে ইন্টারন্যাশনালিও কাজ করা যায়। তো সেটা জি, তো আপনার কথা আমি বুঝতে পারছি। ওই যে একটু আগে যেটা বললেন যে ফাইবার, তো হ্যাঁ, কেউ ফাইবারেও কাজ করতে পারে। ফাইবার আছে, আপওয়ার্ক তো আছে। আপওয়ার্ক তো আসলে বিগিনারদের জন্য একটু কঠিন হয়ে এখন গেছে। বিজ্ঞানীদের জন্য না। জি, ওখানে একটু পেইড করে ফেলছে। আর তারপরে ওয়েব মানে ওয়েব এরকম ডেভেলপমেন্টে এখন হিউজ সম্ভাবনা আছে আর কি। ভালো প্রচুর কাজ সম্ভাবনা আছে। জি। শুধু স্কিল আস মানুষের অভাব আছে। হ্যাঁ, স্কিল মানুষের অভাব। স্কিলড জি। এবং কনফিডেন্ট মানুষগুলোর অভাব আমার আ ধারণা। আসলে হ্যাঁ, সেটাই। আসলে মানে মানে আমি নিজে আগে একসময় মনে করতাম যে এখানে হয়তো প্রচুর অনেক কিছু জেনে টেনে তারপরে হয়তো আমার একটা ইনকাম সোর্স আসবে। আসলে ব্যাপারটা আসলে এমন না। রিয়াল লাইফ এ দেখছি যে না, ওই ছোট, ছোট কাজগুলোই আসলে মানে ইমপ্লিমেন্ট করতে হয়। এখানে আমরা মানে কাজ করতেছি, ব্যাপারটা এমন না। আমাদের এক স্যার বলতেন যে ওয়েব ডেভেলপমেন্ট বেশিরভাগই 70-80% একই রকম সব ওয়েবসাইটের ক্ষেত্রে, কিন্তু চেঞ্জটা করতে হয় সাধারণত 20-25% চেঞ্জ আসে ফিচার অনুযায়ী। তো যদি ভালোভাবে ওয়েব ডেভেলপমেন্ট শেখা যায় তাহলে কিন্তু এই জিনিসটা ওই 20-25% নতুনত্বের জন্য কোনো ইয়ে হবে না, প্রবলেম হবে না। সোহাগ, জি, আপনি চেঞ্জটা করতে হয় এই জায়গাতে আটকে গিয়েছিলেন। হ্যাঁ, তুমি হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে শোনো নাই যে জি, আমাদের একজন স্যার বলতেন যে প্রত্যেকটা ওয়েবসাইটই প্রায় 70-80% একই রকম, কিন্তু পার্থক্য হয় আর কি 20%-25% ফিচার অনুযায়ী। তো জি। যে স্যার আসলে যে হচ্ছে ভালো করে ওয়েব ডেভেলপমেন্ট শিখে যাবে তার কাছে আসলে নতুনত্ব খুব কম জিনিসই থাকবে। হ্যাঁ, এটা সত্যি কথা যে প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি আসতেছে, কিন্তু সেগুলো আসলে তার জন্য কঠিন হবে না স্যারের কথা জি, যদি আমরা ধরে নিই। স্যার স্যার যথেষ্ট আরকি মানে ফলপ্রসূ একটা কথা বলছে যে 80% কাজ হলে ঠিকই থাকে, 20% হয়তোবা লজিক্যাল কিছু ব্যাপার-স্যাপার থাকে। তো স্যারের সাথে একমত হয়ে আমি বলব যে উম হ্যাঁ, আসলে ওয়েবসাইট বলেন, সফটওয়্যার বলেন, এগুলো তো সব ডাটা নিয়েই আসলে কাজ। ডাটার বাইরে তো কিছু না। ডাটা হয় ডাটাবেজে পাঠাতে হবে। ডাটা হয়তোবা আপনার কোয়েরি করে আবার আনতে হবে। আবার কিছু ডাটা হিডেন করতে হবে। কিছু ডাটা আপনার মানে বিভিন্ন সেক্টরে পার্ট টু পার্ট করতে হবে। আসলে সবকিছু তো ডাটা নিয়েই আসলে খেলা। তো এই ক্ষেত্রে আমি যেটা বলব যে
আসলে ল্যাঙ্গুয়েজ শিফট করার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হওয়া উচিত যে একটা ল্যাঙ্গুয়েজ আসলে মিনিমাম কিছুটা টাইম দেওয়া উচিত। কারণ আপনি মানে আজকে লারাভেল করতেছেন, কালকে জ্যাঙ্গোতে শিফট করছেন, পরের দিন আবার এটা একটা জাভার নির্দিষ্ট স্ক্রিপ্ট। সময় পার হওয়ার পরে যেতে পারে। যে অনেকেই দেখা যায় যে ২-৩ বছর লারাভেলে কাজ করার পরে হয়তো কোম্পানির চাহিদার কারণে হোক কিংবা পার্সোনাল ইন্টারেস্টের কারণে হোক তারা দেখা যাচ্ছে যে শিফট হয়। যেমন পাইথনে শিফট হলো পাইথন জ্যাঙ্গো। হ্যাঁ, এটা আর হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে একটা জিনিস শিখতেছে, শেখার মাঝখানে তার ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেল। তাহলে তো আসলে কিছু হলো না। হ্যাঁ, আসলে বেশি ছোটাছুটি এখানে না করাই ভালো। কারণ আহ, অনেকেই বলে যে প্রোগ্রামিং এর মূল কনসেপ্টটা তো একই। হ্যাঁ, এটা সত্য যে প্রোগ্রামিং এর মূল কনসেপ্টটা একই। কিন্তু এই যে সিনট্যাক্স গুলো, মানে প্রতিটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স কিন্তু আলাদা আলাদা। প্লাস আপনার মানে ল্যাঙ্গুয়েজ কিন্তু মানে এদের যে আমাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। যার কারণে আচ্ছা, আচ্ছা, শুনতে পাইনি তোমার কথাটা। আচ্ছা, যদি তাহলে আমি আরেকবার আবার রিপিট বলি। করো। জি, মানে আপনি ধরেন যে লারাভেলের যে লাইব্রেরি গুলো আছে, আপনি মানে সিনট্যাক্স শিখতে আপনার কিছুদিন টাইম লাগছে। যে লারাভেলের নিজস্ব যে সিনট্যাক্স, লারাভেল কিন্তু আবার ডিরেক্ট সিনট্যাক্স ইউজ করে আপনার ডিসপ্লে করার ক্ষেত্রে। তো আপনার আহ, মানে বেলেট টেমপ্লেট ইঞ্জিনের কথা বলা হয়। আমাদের আবারও আমি বলছি নেটওয়ার্কের যে প্রবলেম হচ্ছে। তো তুমি ব্লেড টেমপ্লেটিং এর কথা বলতেছিলে। তো যদি আবার একটু বলো। জি, আপনার লারাভেল তো বেলেট টেমপ্লেট ইঞ্জিন ইউজ করে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে সিনট্যাক্স গুলো, এগুলো কিন্তু মানে অল্প কিছু না, এগুলো কিন্তু শিখতে আপনার হিউজ একটা টাইম এখানে ইনভেস্ট করতে হইবে। তো আপনি এখান থেকে একটা আউটপুট আসার আগেই যদি আবার অন্য আপনি যদি জাভায় আচ্ছা, সাদ্দাম ভাই, আপনি কি আমাকে নেটওয়ার্কে শুনতে বেশ পাচ্ছেন? প্রবলেম হচ্ছে। জি, আচ্ছা, আমি কোথায় ছিলাম? তুমি যদি একটু রিপিট করো কষ্ট করে তাহলে ভালো হবে। আচ্ছা, তাহলে আমি আবার লারাভেল থেকে রিপিট করি। আমি বলতে হ্যাঁ, চাচ্ছিলাম যে লারাভেলের যে নিজস্ব সিনট্যাক্স তো আছেই, এবং হ্যাঁ, লারাভেলের যে লাইব্রেরি গুলো আছে, এগুলো শিখতে কিন্তু আপনাকে একটা টাইম এখানে ইনভেস্ট করতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই। এবং এটা আপনাকে সাবকনসিয়াস মাইন্ডে নেওয়ার জন্য কিন্তু একটা মানে সেট আপ করতে আপনার কিন্তু একটা অধ্যাবসায়ের প্রয়োজন হয়েছে। এখন এখান থেকে কিছুদিন কাজ করেই যদি আপনি অন্য আরেকটা আউটপুট না ফ্রেমওয়ার্কের দিকে দেখে শিফট যদি করেন, অন্য আরেকটাই শিফট করে। হ্যাঁ, আপনার ব্রেন কিন্তু এখানে মানে একটু ঘাবড়ে যাবে। কারণ ও হ্যাঁ, কিন্তু মানে এই জিনিসটাতে ওইভাবে মজা পাবে না। কারণ ওখান থেকে কিন্তু সে এতটা আউটপুট পায়নি। তো না, আমি সেই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজে আপনি কিছুদিন থাকেন, আপনি দেন অন্য জায়গায় শিফট করেন, আপনি এখান থেকে একটা ভালো একটা পজিটিভ রিভিউ পাবেন। মানে ছোটাছুটি ভালো, কিন্তু এটা যাতে দ্রুত না হয়। মানে একটা সিস্টেমের মধ্য দিয়ে যাওয়া। যে রাইট, যেমন আপনি কোম্পানির চাহিদার কারণেও হতে পারে। সেটা একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে। জি, যেমন তাহলে আমরা কিন্তু শেখাটা প্রথমে হবে। যেমন আমরা কিন্তু আমরা যাদেরকে ফলো করি, আমাদের সিনিয়র ডেভেলপার যারা আছে, তো তাদের মধ্যে অনেকেই কিন্তু নতুন নতুন আহ, টেকনোলজি শিখতেছে। আর তারা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতেও দেয়, আমরা সেটা দেখে ইন্সপায়ার। সেটা কিন্তু তারা একটা নির্দিষ্ট সময় পরে তাদের কোম্পানির প্রয়োজনেই কিন্তু বা ক্যারিয়ারটাকে আরো করার জন্য, ভালো করার জি, জন্যই কিন্তু তারা শিখতেছে। তো সেটা জি সিস্টেমেটিক সাদ্দাম ভাই, হলে আমার মনে হয় যে সেটা ফলপ্রসূ। রাইট। জি, আমি সেই কথাই বলছিলাম। আমরা কিন্তু প্রথমে আর কি মানে লারাভেলই করতাম শুধু। কিন্তু ওটা আর কি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু আমরা ফ্রন্টের কাজও করতাম। কিন্তু সময়ের পরিবর্তনে, প্রযুক্তির পরিবর্তনের কারণে আমরা কিন্তু এখন ভোটা শিখে নিতে এক প্রকার কি বলি মানে আমাদের শিখে নিতে হয়েছে আর। কারণ এখন লারাভেলের সাথে তারা কিন্তু কিন্তু রিয়েক্টেরও অনেক বেশি চাহিদা, এবং দেশের বাইরেও কিন্তু অনেকে জব করতে গেছে আমাদের দেশ থেকে। রাইট। জি, হ্যাঁ,
সাদ্দাম ভাই আপনি আসলে নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, আমরা কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ সাদ্দাম ভাই আপনি কি হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা কোথায় আমরা আটকে গিয়েছিলাম? আমরা ওই যে রিঅ্যাক্টের কথা বলতেছিলাম। জি, রিঅ্যাক্টের কথা বলতেছিলেন। তো আসলে এখন তো আর কি মানে আপনার যে সার্ভার দেশের সাইডের বাইরেও জন্য চাহিদা আছে আরকি রিঅ্যাক্টের, এবং জব রাইট। এভেইলেবল আমাদের দেশের থেকেও অনেকে যাচ্ছে জব নিয়ে। হ্যাঁ, আসলে জবের চাহিদাটা আসলে মানে সব ক্ষেত্রেই। আপনি যদি ওয়ার্ডপ্রেসও যদি পারেন ভালো করে, তো আপনি কিন্তু উম মানে মানে অন্য দেশে কিন্তু যেতেই পারেন। হ্যাঁ, মানে জব নিয়ে। না তবে রিঅ্যাক্ট জেএস এর চাহিদাটা অনেক বেশি, আমি সেটা বলতেছি। জি, জি, যে জি, এবং রিঅ্যাক্ট জেএস এর দেশের চাহিদা বাইরে বেশি। অনেক চাহিদা, জার্মানি, মালয়েশিয়া সহ যে দেশগুলো আইটির জন্য বেশ ভালো, এখানে রিঅ্যাক্ট ডেভেলপারদের অনেক চাহিদা। যেটা হ্যাঁ, শুধু বেশ রিঅ্যাক্ট না, কিছু কেউ যদি ইন্টারভিউ দেখছি আমাদের পরিচিত জি, জন। জি, শুধু রিঅ্যাক্ট না, আপনার অ্যাঙ্গুলার বলেন, বলেন, এই সবও কিন্তু হিউজ পরিমাণে জব আছে। আপনার রিঅ্যাক্টেই যে থাকতে হবে ব্যাপারটা এমন না। মানে আমার এক পরিচিত এক বড় ভাই আছে, যিনি আমাকে একসময় অনেক হেল্প করতো। উনি কিন্তু এখন মালয়েশিয়াতে জব করতেছে। তো উনিও আমার কাছ থেকে মানে একদিন সিভি চাইছে যে তুমি তোমার সিভিটা দিও। তো আমি আসলে ওইভাবে রেডি করতে পারি নাই। মানে ওইভাবে মানে দেখানোর মতন একটা প্রজেক্ট ভূতে। তো এজন্য আসলে আমি ওইভাবে মানে এখনো ওনার সাথে কনট্যাক্ট করিনি। তো আমিও দেখি যদি প্রজেক্টটা কমপ্লিট করতে পারি আমি ওনার সাথে কিন্তু আমি কিন্তু আমার সিভিটা ওখানে ড্রপ করব। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার ফ্রন্ট এন্ডের যে লাইব্রেরি গুলা বলেন, রিঅ্যাক্ট বলেন, আপনার অ্যাঙ্গুলার বলেন, আবার এসবের সাব ফ্রেমওয়ার্ক যেমন ভুয়ের নাচটা খুব চলতেছে এখন, ভু প্রেস, গিটসাম, আবার রিঅ্যাক্টের যদি বলেন গেটসবিটা খুব জনপ্রিয়, প্লাস নেক্সটটা তো জনপ্রিয় আছেই, এবং রিঅ্যাক্টের আরো যে ফ্রেমওয়ার্ক গুলো, আবার অ্যাঙ্গুলারের বিভিন্ন ভার্সনগুলো, তো এই জিনিসগুলো আসলে কি বলি যে এখন খুব যাচ্ছে আর কি বাজারে, কারণ আসলে এখন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজটা আসলে ফ্রন্ট এন্ডে ওইভাবে ইউজ হচ্ছে না। এখন সবাই আর কি ফন্টের জন্য ফন্টের লাইব্রেরিটাই আসলে মূলত ইউজ করছে। এছাড়া তোমার কোডিং স্ট্যান্ডার্ড শেখাটাও কিন্তু জরুরি। অনেকের কোডই থাকে অগোছালো, যেটা তাদেরকে আসলে সেরকম স্ট্যান্ডার্ড কিছু ফলো করে না। সেক্ষেত্রে আমার মনে হয় যে কোডিং স্ট্যান্ডার্ড শেখার জন্য গিটহাবে প্রজেক্ট রেখে ওই বিভিন্ন কর্পোরেটে বা দেশের বাইরে যারা সফটওয়্যার রিলেটেড জব করতেছে তাদেরকে দেখানো উচিত যে ভাইয়া আমার কোডটা একটু রিভিউ করে দেন। এভাবেও আমার মনে হয় যে কোডিং স্ট্যান্ডার্ডটা শেখা যায়। তারপরে থিম ফরেস্টে কিছু মানে প্রজেক্টের বৈশিষ্ট্যমূলক কিছু থাকে, সেই জিনিসগুলো যদি পড়া যায় তো সেখানেও মানে কোডের স্ট্যান্ডার্ডটা কেমন হবে সে বিষয়ে কিন্তু বলা থাকে। জি সাদ্দাম ভাই, আপনার সাথে আমি তো একমত। সেইগুলো তো ফলো করা যেতে পারে কোডিং স্ট্যান্ডার্ড শেখা, এটাও খুব জি, জরুরি ভালো জব পাওয়ার। রাইট। আসলে এই ফ্রেমওয়ার্ক গুলোতে আসলে সাদ্দাম ভাই যেটা হয়েছে সেটা হলো যে আপনি কোডিং স্ট্যান্ডার্ড ফলো করতে আসলে বাধ্য হবেন। মানে এখানে আসলে কোডিং স্ট্যান্ডার্ড ফলো না করলে আসলে মানে আপনি আউটপুট ওইভাবে পাবেন না। যেমন এবং গুড যেমন ডকুমেন্টেশন এটাও খুব জরুরি একটা প্রজেক্ট করতে। রাইট। জি। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলব যে আপনার আহ, যে সকল প্রজেক্ট অলরেডি আপনার অ্যাভেলেবল আছে আপনারা সেই প্রজেক্ট গুলো ফলো করেন, যে তারা ডাটা স্ট্রাকচারটা আপনার কিভাবে সাজাইছে। আপনি যেটা বলেন যে থিম ফরেস্টে যারা ডিজাইনারের যারা কাজ করতেছেন তারা ওখানকার ডিজাইনে কি কি অপশন গুলো অ্যাড করছে, এবং মানে থিম ফরেস্ট তাদের ডকুমেন্টেশনে কি বলছে যে কি কি হলে তারা মানে তারা কোন মানে ফরম্যাটটা তারা চাচ্ছে। তো এই জিনিসগুলো যদি তারা মানে মেনে চলে এটা কিন্তু তাদের নিজের লাইফের জন্য ভালো, কারণ তারা রাইট একটা স্ট্রাকচারে কাজ করতেছে। আমরা যখন আর কি মানে মানে ওপিতে যখন ছিলাম না তখন কিন্তু একদম অগোছালো ছিলাম, শুধুমাত্র আর কি মানে কোথায় কি লিখতেছি, কোথায় ইনসার্ট করতেছি, কোথায় কন্ট্রোলার লিখছি, কোথায় একটা আপনার ফাংশন লিখে ফেলছি, এটা আসলে মানে অন্য কেউ এসে যে এটার ভিতরে কিছু বুঝবে আসলে ওই বোঝাটার ওয়েটটা ছিল না। কিন্তু পরবর্তীতে আমরা যখন লারাভেলে শিফট করছি এই সুযোগটা কিন্তু নাই। আপনার ওয়েব ডট পিএসপি তে আপনার রাউট লিখতে হচ্ছে, কন্ট্রোলারের ভিতরে সব ফাংশন গুলো লিখতে হচ্ছে, মিডলওয়্যারের ভিতরে স্পেসিফিক কিছু জিনিস লিখতে হতেছে, আপনার এপিআই এর জন্য আলাদা আর কি মানে একটা অপশনই দিয়ে রাখছে।
তো এই জিনিসগুলো কিন্তু আসলে আপনি যদি কোনো আসলে এই ফ্রেমওয়ার্ক গুলো জি, এই ফ্রেমওয়ার্ক গুলো আসলে এইজন্যই জনপ্রিয় যে আপনি আসলে একটা স্ট্যান্ডার্ড এ থাকতে বাধ্য হবেন। আর স্ট্যান্ডার্ড শেখার তো আসলে শেষ নাই। উম এরপরেও আপনার যথেষ্ট পরিমাণে নেটের রিসোর্স আছে। এগুলা দেখে কিন্তু শেখা যায়। তো আমরা আমাদের প্রোগ্রাম শেষের পর্যায়ে চলে এসেছি। প্রোগ্রাম শেষ করে দিতে যাচ্ছি আজকে। তো তোমার যদি কিছু বলার থাকে। সোহাগ শুনতে পাচ্ছ আমার কথা? সোহাগ। হ্যাঁ, সোহাগ, আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে দিতে চাচ্ছি। তো তুমি যদি কিছু বলতে চাও আর মানে লাস্ট সবার জন্য যারা মানে ওয়েব ডেভেলপমেন্টকে ক্যারিয়ার হিসেবে নিতে চায় তাদের জন্য। আসলে ওয়েব ডেভেলপমেন্টে যারা ক্যারিয়ার হিসেবে নিতে চায় তাদের ক্ষেত্রে আমি একটা কিছু বলব যে আপনারা কখনোই কাজ করতে যেয়ে হতাশ হবেন না। কারণ এটা যদি খুব সিম্পল অথবা অল্প দিনেই শেখা যেত এটা কিন্তু আপনি মানে মানে আপনার মার্কেটটা এত মানে ডিমান্ডেবল কিন্তু হতো না। এটা অবশ্যই একটা স্ট্রাকচার ওয়াইজ এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতেই হবে। যেমন আমি যখন ১ম এ পিএইচপি করতেছিলাম তখন থেকেই শুনে আসতেছি যে পিএইচপি কোনো দাম নাই। এটা একসময় ভেঙে পড়বে। অন্য ল্যাঙ্গুয়েজে শিফট হও। কিন্তু দেখেন যে পিএইচপির মার্কেট কিন্তু ডে বাই ডে কিন্তু বাড়তিছে। এটা কিন্তু শেষ হয়নি। তো আমি সেক্ষেত্রে বলব যে আসলে আপনারা একটা জায়গায় মানে স্থিরভাবে লেগে থাকেন। হতাশ হবেন না। কাজ করতে যেয়ে আটকায় যাবেন, আবার শিখবেন। এভাবে একটা পর্যায়ে যেয়ে কিন্তু মানে আপনারা ইনশাআল্লাহ মানে ভালো কিছু পাবেন। এটাই আমার বিশ্বাস। যদি লেগে থাকেন। তো অনেক ধন্যবাদ তোমারকে আজকে আমাকে সময় দেওয়ার জন্য, এবং আশা করি সবার জন্য বেশ উপকারী হবে এই তথ্যগুলো। জি সাদ্দাম ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাকে আপনার এই স্টুডিওতে ভার্চুয়াল স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমরা একটা ভিডিও মিটিং এর মাধ্যমে একসাথে হয়েছি। জি, 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 জি। ইনশাআল্লাহ আপনি যদি আমাকে আবার ডাকেন, ইনশাআল্লাহ আমি আবার আসবো। আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সুপ্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তীতে আমরা এই ধরনের আলোচনা আরো করার আশা রাখি। ততক্ষণ পর্যন্ত বিদায়।